নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সবাইকে তোমাদের আমার এই চ্যানেলে সাদর অভিনন্দন। তো আজকে মহাবিদ্রোহের ব্যর্থতা, এটা নিয়ে আমি আলোচনা করব। তো 1857 সালের মহাবিদ্রোহ, যা একটা গভীর শক্তি নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, সেই মহাবিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়ে যায়। তো এই মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? তার কারণগুলোই বা কি ছিল, তা আমি পরপর তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আমি যদি পরপর সাজাই, তা এমন দাঁড়াবে। তো তার আগে একটু আমরা একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলে নিই। আমার ভিডিওতে যারা নতুন, তারা একটু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। তো আবার চলে আসছি আমাদের টপিকে। তো মহাবিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল? তো সেই ব্যাপারটা নিয়েই আমরা এখন আলোচনা শুরু করছি। তো যাই হোক, আমরা জানি ভারত জুড়ে এই মহাবিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। সামান্য একটা সিপাহি বিদ্রোহ থেকে শুরু হয়ে তা সমগ্র ভারতের জনগণ ও রাজন্যবর্গ ও অন্যান্য শ্রমজীবী, কৃষিজীবী মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই আন্দোলন শুরু হলেও এবং বিভিন্ন নেতার ত্যাগ ও বীরত্ব আত্মদানের মধ্যে দিয়ে 1857 সালের মহাবিদ্রোহ শুরু হলেও এই আন্দোলন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তো এই আন্দোলন কেন ব্যর্থতায় পর্যবসিত হলো, সেটা আমরা পরপর আলোচনা করছি পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে। তো প্রথম পয়েন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখো, আঞ্চলিক সীমাবদ্ধতা হচ্ছে এই মহাবিদ্রোহ কয়েকটি নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ ছিল এবং বিদ্রোহীরা সর্বত্র জনসাধারণের সমর্থন বা সহানুভূতি অর্জন করতে পারেনি। তো বিশেষ করে দেখো, দাক্ষিণাত্য, পাঞ্জাব, রাজপুতানা, বাংলা, সিন্ধু প্রদেশ প্রভৃতি অঞ্চলে কিন্তু বহু মানুষ এই আন্দোলনে যোগদান তো করেইনি, এমনকি এর বিরোধিতাও করেছিল। যেমন বাংলাতে আমরা জানি যে বহু মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী ইংরেজ শাসনের বিরুদ্ধে গিয়ে মহাবিদ্রোহে অংশগ্রহণ করতে চায়নি। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ব্রিটিশদেরকে সাহায্য দান। তো এই পয়েন্টে কি দেখা যাচ্ছে দেখো, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ এবং অযোধ্যার নবাব ব্যতীত অপর কোনো দেশীয় রাজা এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেনি। কারণ এই দেশীয় রাজা যারা ছিলেন, তারা কিন্তু বিশেষভাবে ব্রিটিশদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্রোহের আগে। তো সেক্ষেত্রে নিজেদের যে সমস্যা, তার সমাধান করার জন্যই তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নেমে পড়েছিল। কিন্তু অন্য দেশীয় রাজারা এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেনি। এমনকি সিন্ধিয়া, নিজাম, কাশ্মীরের গুলাব সিংহ, পাঞ্জাবের শিখ, নেপালের গুর্খা সৈন্যরা ইংরেজদের সঙ্গে সম্মিলিতভাবে এই বিদ্রোহ দমনে নেমেছিল। লর্ড ক্যানিং বলেন যে, সিন্ধিয়া যদি বিদ্রোহে যোগ দেন, তাহলে কালই আমাদের ভারত ছেড়ে পালাতে হবে। তাহলে যারা ভারতের প্রকৃত শক্তি ছিল, তারা কিন্তু ব্রিটিশদের বিরোধিতায় না গিয়ে তাদের সঙ্গই নিয়েছিল। তৃতীয় যে পয়েন্টটি হলো পরিকল্পনা ও সংগঠনের অভাব। তো বিদ্রোহের কোনো সর্বভারতীয় পরিকল্পনা ছিল না। যেহেতু সর্বভারতীয় দক্ষ কোনো নেতা ছিল না, সেহেতু সেই ধরনের কোনো পরিকল্পনাও ছিল না। আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহকে নিজেদের নেতা বলে মনোনীত করা হয়েছিল, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তার নেতৃত্ব দান করার ক্ষমতা তেমন ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন না। বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে এই বিদ্রোহ কিন্তু চলেছিল। তো সেক্ষেত্রে পুরো দেশ জুড়ে ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে যে
বিদ্রোহ পরিচালনা করার কথা ছিল, সেটা কিন্তু এই বিদ্রোহে হয়ে উঠতে পারেনি। মুঘল সাম্রাজ্য ইংরেজদের থেকে ভারতীয় জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য ছিল না। কারণ সেক্ষেত্রে তারা কিন্তু ইংরেজদের মতো বেশি কিছু, মানে ইংরেজদের থেকে বেশি কিছু এদেরকে দিতে পারেনি। এমনকি বহু জনগণ বা বহু মানুষ, শাসক, তারা কিন্তু এই মুঘল সাম্রাজ্যের থেকে নিষ্কৃতি চাইছিল। তো সেক্ষেত্রে আহ আমরা দেখতে পারবো যে এই বিদ্রোহে ২য় বাহাদুর শাহের যে নেতৃত্ব, তা বহু জাতি মেনে নেয়নি। বিশেষ করে মারাঠা, রাজপুত, শিখরা কিন্তু তার নেতৃত্বকে মেনে নিতে পারেনি। তারপরে দেখো ৪ নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বিদ্রোহীদের মধ্যে অনৈক্য। তাহলে বিদ্রোহীদের মধ্যে লক্ষ্যের অভাব ছিল, সেটা তো একদম বুঝতেই পারা গেল। তার সঙ্গে দেখো বিভিন্ন স্থানে যে বিদ্রোহগুলো চলেছিল, সেই বিদ্রোহগুলোর মধ্যে কিন্তু পৃথক, পৃথক আবার লক্ষ্য ছিল। নানা সাহেবের উদ্দেশ্য ছিল তার পেশাওয়াতকে বাঁচানো। লক্ষ্মীবাঈ চাইছিলেন যে নিজ রাজ্যের পুনরুত্থান। আর বাহাদুর শাহের লক্ষ্য ছিল যেন মুঘল সাম্রাজ্যকে আবার বাঁচিয়ে রাখা যায়। তো সকলের উদ্দেশ্য আলাদা। যার ফলে একটা ঐক্যবদ্ধ উদ্দেশ্য না থাকার জন্য, লক্ষ্য না থাকার জন্য সকলের মধ্যে কিন্তু ঐক্য প্রতিষ্ঠিত হতে পারেনি। তারপরে যেই পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। এর আগেই তোমরা শুনেছ, একটি পয়েন্টেও এই ব্যাখ্যাটা একটু করাই হয়েছিল যে আমরা দেখেছি ভারতের জাতীয়তাবাদী আন্দোলন চালানোর ক্ষেত্রে গান্ধীজির মতো যে যোগ্য নেতৃত্ব ভারতকে পরিচালনা করেছিল, সেই ধরনের নেতৃত্ব কিন্তু মহাবিদ্রোহে ছিল না। নানা সাহেব, লক্ষ্মীবাঈ, তাতিয়া তোপি প্রমুখ নেতা, তারা সাহসী, সমরকুশলী, যুদ্ধবাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের যারা দক্ষ আহ, শাসক, সেনাপতি এরা ছিল, যেমন লরেন্স, আউট্রাম, ক্যাম্পবেল, হ্যালক প্রমুখের তুলনায় এরা কিন্তু অনেকটাই অদক্ষ ছিল। তো সেক্ষেত্রে ইংরেজদেরকে হারিয়ে পুনরায় তাদের ক্ষমতা টিকিয়ে রাখা, এটা কিন্তু সম্ভবপর হয়নি। তাই ব্রিটিশরা কিন্তু কোম্পানির রূপ ছেড়ে পার্লামেন্টের হাত ধরে আমাদের দেশে শাসন করে যায়। তো যাই হোক, মহাবিদ্রোহ আমাদের দেশের ব্রিটিশদের শাসনকে শেষ করে দিতে পারেনি। যদি ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী জাগরণ ভারতীয়দের মধ্যে হতো, হয়তো ইতিহাস অন্যদিকে এগাতো। তো এইসব কারণের জন্যই মহাবিদ্রোহ শেষমেশ আর কোনো বিশেষ ভূমিকা রাখতে পারেনি। তো পরে আরো যেই পয়েন্টস গুলো রয়েছে সেগুলো হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র। ব্রিটিশদের হাতে যে ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, তা ভারতীয়দের ছিল না। যেমন গোলাবারুদ, আধুনিক সমরাস্ত্র, এগুলোর অস্তিত্ব কিন্তু ভারতীয় নেতাদের হাতে ছিল না। তার সঙ্গে ছিল না উন্নত যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, টেলিগ্রাম ব্যবস্থা, সবই ছিল ইংরেজদের অস্ত্রের শামিল। সেই ধরনের অস্ত্র কিন্তু ভারতীয় নেতাদের হাতে ছিল না। যার ফলে জাতীয় ঐক্য গঠন করাও সম্ভব হয়ে ওঠেনি। এমনকি তারা যে জায়গায় বিদ্রোহ করতে গেছিল, সেই জায়গাগুলোতে বিদ্রোহ তারা ইংরেজরা বন্ধ করে দিয়েছিল। এছাড়া ইংরেজদের কূটকৌশল, ইংরেজরা এই বিদ্রোহকে ব্যর্থ করার জন্য ব্যাপক কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। বিদ্রোহের বিদ্রোহের সময় ভারতীয়দের
বিভিন্ন জায়গায় ভীতি প্রদর্শন করা হয়। প্রয়োজনে চাকরি ও পুরস্কারের লোভ দেওয়া হয় তাদেরকে, যাতে তারা বিদ্রোহের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে যোগদান করে। এভাবেই কিন্তু বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়। এছাড়া দেখো, তৎকালীন সময়ে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে কিন্তু এগায়নি। তারপরে চলে আসছি ইংরেজদের দমননীতি। বিদ্রোহীদের লুণ্ঠন, অত্যাচারের ফলে জনজীবনে প্রবল ভীতির সঞ্চার হয়েছিল। বণিক শ্রেণী এই বিদ্রোহের বিপক্ষে ছিল, কারণ বিদ্রোহীরা তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল। এছাড়া ইংরেজদের দমননীতিও কিন্তু ইংরেজ এই বিদ্রোহকে বেশি দিন টিকে থাকতে দেয়নি। তারপরে বিদ্রোহীদের বিশ্বাসঘাতকতা, শেষ পয়েন্ট। মুঘল সম্রাটের কিছু কর্মচারী ও সেনাপতিরা বিশ্বাসঘাতকতা করেছিল, বিদ্রোহের পরাজয়কে অনিবার্য করে তুলেছিল। তো যাই হোক, প্রভূত উৎসাহ, উদ্দীপনা আর উদ্যম নিয়ে যেই মহাবিদ্রোহ শুরু হয়েছিল, সেই মহাবিদ্রোহ কিন্তু খুব কম সময়ের মধ্যেই ব্যর্থ হয়ে যায় এবং মহাবিদ্রোহ শেষ হয়ে যায়। আসলে এই বিদ্রোহ কিন্তু কোনো একটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ব্যাপার নয়। বিভিন্ন কারণগুলো এই বিদ্রোহকে দমন করতে সাহায্য করেছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই এই যে আ ব্যাখ্যাটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটু লাইক করে দিও এবং এ বিষয়ে যদি কোনো আরো প্রশ্ন থাকে তোমাদের কাছে, তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো যাই হোক, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।